সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আকরিমা আক্তার, প্রভাষক মার্কেটিং, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি একাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ এতে আজকে আমরা সংগঠন নিয়ে আলোচনা করব। সংগঠনের যে প্রশ্নগুলো আমরা পড়ব সেগুলো হচ্ছে সংগঠনের সংজ্ঞা, সংগঠনের বৈশিষ্ট্য, সংগঠনের কার্যবলী। তো আমরা দ্বিতীয় অধ্যায় হচ্ছে উৎপাদনের উপকরণ। শিক্ষার্থী, আমি তোমাদের এই উৎপাদনের উপকরণ অধ্যায়ে ভূমি, শ্রম, মূলধন এগুলো পড়েছি। আজকে আমরা পড়ব সংগঠন। তো আমরা একটু জেনে নিব যে উৎপাদনের উপকরণটা কি। আমি আবারও যাব উৎপাদনের উপকরণটা কি সেটা পড়ে আমি তোমাদের সংগঠনে চলে যাব। তাহলে উৎপাদনের উপকরণ কি? যে সকল উপাদান ব্যবহার করে বা যে সকল উপাদান ব্যবহারের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয় তাকে কি বলা হয়? উৎপাদনের উপকরণ বলে। তাহলে আমি কি বলেছি খেয়াল করো, যে সকল উপকরণ ব্যবহার করে মানুষের উপযোগী পণ্য তৈরি করা হয় তাকে উৎপাদনের উপকরণ বলে। এখন যে সকল উপাদান সেগুলো কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন আমাদের এই চারটি উপাদান, উৎপাদনের চারটি উপাদান হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তো আজকে আমরা পড়ব সংগঠন। এর আগে আমরা ভূমি, শ্রম, মূলধন পড়ে ফেলেছি। তাহলে আজকে আমরা পড়ব কি? সংগঠন। তো সংগঠন কাকে বলে? একদম সহজ কথা হলো সংগঠন হলো একটি মানবীয় কাঠামো যা দ্বারা বা যার মাধ্যমে মানুষ দ্রব্য সেবা বিনিময় করে। তাহলে কাকে বলে? সংগঠনটা কাকে বলে? সংগঠন হলো কি? মানবীয় উপাদান, মানবীয় উপাদান বা মানবীয় কাঠামো যার মাধ্যমে মানুষ দ্রব্য সেবা বিনিময় করে, যার মাধ্যমে মানুষ দ্রব্য সেবা বিনিময় করে। আমি আবারও বলছি, দেখো স্টোনের মধ্যে কি বলেছে? অর্গানাইজেশন is two or more people who work together in a structured way to achieve a specific goal or set of goals. অর্থাৎ সংগঠন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি যারা একটি নির্দিষ্ট লক্ষ্য বা এক সেট লক্ষ্য অর্জনের জন্য একটি কাঠামোগত পদ্ধতির মধ্যে একত্রে কাজ করে। তাহলে আমরা কি বলতে পারলাম? যে সংগঠন হচ্ছে কি? সংগঠন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি যারা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য একত্রে কাজ করে থাকে। এই যে শুধু প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য দুই বা ততোধিক ব্যক্তি বিভিন্ন উপাদানের মধ্যে সমন্বয় সাধন করে প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করে থাকে। দেখো, আমি তোমাদেরকে একটু উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। যেমন জনাব অনিক একটি জুতা তৈরি কারখানার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলেন। এই উদ্দেশ্যে তিনি নিজের জমানো টাকা পয়সা বা ব্যক্তিগত টাকা পয়সা এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা ধার করে কি করলেন? এর একটা জমি ক্রয় কিনলেন। ধরো সাভারে একটি জমি ক্রয় করলেন কিসের জন্য? একটা জুতা তৈরি কারখানা তৈরির জন্য। এই কারখানার গুদাম অফিস হিসেবে ব্যবহারের জন্য অনিক সাহেব জমিতে দুটি বিল্ডিং তৈরি করলেন। জুতা উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল, মেশিন, যন্ত্রপাতি, কর্মকর্তা, কর্মচারী ও জুতা তৈরিতে অভিজ্ঞ এমন কিছু লোক বা শ্রমিক নিয়োগ করলেন। এই সকল প্রস্তুতিমূলক কাজ কি করলেন? তিনি শেষ করার পর তিনি উৎপাদন শুরু করলেন। এখন তার এই যে তিনি বিভিন্ন ধরনের যে শ্রমিক নিয়োগ করলেন, তারপরে হচ্ছে তিনি ভূমি, এরপর হচ্ছে মূলধন, এই সকল কিছু নিয়োগ করার পর বা বিনিয়োগ করার পর এরপর হচ্ছে দেখা গেল তিনি কারখানাটি শুরু করলেন। এখন তার তত্ত্বাবধানে কারখানাটি পুরোদমে জুতা উৎপাদন করছে। এখন এই অনিক সাহেব হচ্ছে উৎপাদনের উপকরণ। অনিক সাহেব হচ্ছে কি? উৎপাদনের উপকরণ। এবং এই অনিক সাহেবকে বলা হচ্ছে সংগঠন। অনিক সাহেব হচ্ছে কি? সংগঠন। অনিক সাহেব একজন সংগঠন হিসেবে
সংগঠক হিসেবে উৎপাদন উপকরণ যত ভূমি শ্রম মূলধনকে একত্রিত করে উৎপাদন কাজে নিয়োজিত করেছেন। তাহলে কি বলা যায় যে ভূমি শ্রম মূলধন উৎপাদনে 3টি উপাদান দিয়ে উৎপাদন হবে না। ভূমি শ্রম মূলধন এই 3টি উপাদান দিয়ে কি উৎপাদন হবে না। যদি এগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন করা না হয় তাহলে এই কাজটি ব্যর্থ হয়ে যাবে। আর এদের মধ্যে এই ভূমি শ্রম মূলধন এইগুলোর মধ্যে সুষ্ঠু সমন্বয়ের কাজটি কে করে থাকেন? সংগঠন করে থাকে। তাহলে কি সংগঠন উৎপাদনের বাকি 3টি উৎপাদনকে একত্রিত করে উৎপাদন পরিচালনা করে এবং এগুলোর মধ্যে কি করে সমন্বয় সাধন করে থাকেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংগঠন হচ্ছে উৎপাদনের 4র্থ ধাপ এবং শেষ উপাদান হচ্ছে সংগঠন। সংগঠন উৎপাদনের বাকি 3টি উপাদান যত ভূমি শ্রম মূলধনকে সংগ্রহ করে সমন্বয়ের মাধ্যমে উৎপাদন কাজ পরিচালনা করে, অর্থাৎ ভূমি শ্রম মূলধন এগুলোর মধ্যে সুষ্ঠুভাবে সুসমন্বয় সাধন করে প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম পরিচালনা করে থাকে। তাহলে দেখো এই যে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম কি যে সংগঠন হচ্ছে সকল উপাদানকে একত্রিত করে। সে উপাদানগুলো কি? ভূমি শ্রম মূলধন। সংগঠন কার্যক্রম পরিচালনা করে, এটি দিক নির্দেশনা প্রদান করে। সংগঠন ঝুঁকি বহন করে, মুনাফা ভোগ করে এবং লাভ লোকসান হলে সেটিও ভোগ করে। তারপর হচ্ছে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখে। তাহলে আমরা এই সংজ্ঞার আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে সংগঠন হলো উৎপাদনের একটি উপাদান যা অন্য উপাদানগুলোকে একত্রিত করে উৎপাদন কাজ পরিচালনা ও সমন্বয় করে এবং এর জন্য মুনাফা ভোগ করে। এবার আসো সংগঠনের বৈশিষ্ট্য। এবার আমরা জেনে নিব সংগঠনের বৈশিষ্ট্য। উৎপাদনের 4র্থ এবং অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সংগঠন। এই সংগঠন কিছু নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো কি এখন আমরা সেগুলো জেনে নিব। তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে প্রস্তুত থাকো এবং সেই আমি যে পয়েন্টগুলো বলবো সংগঠনের বৈশিষ্ট্য উপাদানগুলো সেগুলো তোমরা খাতায় সবাই লিখবে। প্রথমটা হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তির দল। 2 বা ততোধিক ব্যক্তির দল। সংগঠনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তির দল। এরপর হচ্ছে 2 নম্বর পয়েন্ট সমন্বিত প্রচেষ্টা। 2 নম্বর কি? সমন্বিত প্রচেষ্টা। 3 উদ্দেশ্য। সংগঠনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে উদ্দেশ্য। 4 শ্রমবিভাগ। 5 দায়িত্ব ক্ষমতা বন্টন। 6 সম্পর্ক। 7 কার্যবিন্যাস। এরপর হচ্ছে 8 ঝুঁকি বহন। 9 নির্দেশনার চেন। 10 তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। 11 নমনীয়তা। খেয়াল করো সংগঠনের প্রথম বৈশিষ্ট্য ছিল 2 বা ততোধিক ব্যক্তির দল। সংগঠন কি? 2 বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত হয়। এটি একক ব্যক্তি দ্বারা গঠিত বা পরিচালিত হয় না। 2 বা ততোধিক ব্যক্তি মিলে এই দল তৈরি হয় এবং যা সংগঠন হিসেবে কি পরিচালিত হয়। সমন্বিত প্রচেষ্টা। সকলের প্রচেষ্টা এই সংগঠন পরিচালিত হয়ে থাকে। সবাই যদি যার যার ইচ্ছে মতো কাজ করে তাহলে কিন্তু উদ্দেশ্য অর্জিত হবে না। এই জন্য সকলের প্রচেষ্টার মাধ্যমেই সংগঠন পরিচালিত হয়ে থাকে এবং তখনই প্রতিষ্ঠানের উদ্দেশ্য সফল হবে, সেটি সঠিকভাবে অর্জিত হবে। উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই কি সফল হয় না। প্রত্যেকটা কোম্পানির বা প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে, তেমনি সংগঠনের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে। সুনির্দিষ্ট উদ্দেশ্য না থাকলে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। এই জন্য সংগঠনের মধ্যে একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকবে। শ্রম বিভাগ। সংগঠনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে শ্রম বিভাগ। সংগঠনের মাধ্যমে শ্রমিকদের বিভিন্ন বিভাগে ভাগ করে তাদের কাজের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী শ্রমিকদের মধ্যে কাজ বন্টন করে দেওয়া হয়। দায়িত্ব ক্ষমতা। সংগঠনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কর্মীদের মধ্যে দায়িত্ব ক্ষমতা বন্টন করে দেওয়া। এতে
সংগঠনের উচ্চ স্তর থেকে নিচের দিকে দায়িত্ব ক্ষমতা বন্টিত হয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে সম্পর্ক। সংগঠনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সংগঠন, অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সম্পর্ক। বিভিন্ন স্তরের কর্মচারীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখে এই সংগঠনের মাধ্যমে। কর্মচারীদের মধ্যে উচ্চ স্তর থেকে নিম্ন স্তর বা নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের মধ্যে সুসম্পর্ক টিকে রাখার জন্য সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কার্যবিন্যাস। 7 নম্বর পয়েন্ট হচ্ছে কার্যবিন্যাস। উদ্দেশ্য অর্জনের জন্য সংগঠন বিভিন্ন কাজের সুষ্ঠু বিন্যাস করে থাকে। এজন্য কাজের ধরন অনুযায়ী বিভিন্ন বিভাগ সৃষ্টি করা হয়, যাতে কাজ সঠিকভাবে, সুন্দরভাবে, সফলভাবে সম্পাদিত হয়ে থাকে। ঝুঁকি বহন। উৎপাদন কাজের জন্য ঝুঁকি সংগঠন বহন করে থাকে। এখানে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকতে পারে, যেমন মূল্য কমে যাওয়া, পণ্য অবিকৃত থাকা, চাহিদা পরিবর্তন, সকল ধরনের ঝুঁকি সংগঠন কি করে থাকে? বহন করে থাকে। এবার আসো নিয়ন্ত্রণ। সংগঠনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নিয়ন্ত্রণ। পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সংগঠন সেক্ষেত্রে সকল ধরনের নিয়ন্ত্রণের ব্যবস্থা করে থাকে। তো পরিকল্পনা অনুযায়ী সব কিছু চলছে কিনা তা তদারকি করা এবং কোথাও কোনো ধরনের সমন্বয়ের প্রয়োজনে আছে কিনা, কোথাও কোনো ধরনের বিচ্যুতি দেখা দিলে সেইখানে সংশোধনের ব্যবস্থা সংগঠনের মাধ্যমে হয়ে থাকে। নমনীয়তা। সংগঠনের বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা। সংগঠন এমন হবে যেন পরিবর্তিত পরিস্থিতির সাথে এটি খাপ খাওয়াতে পারে। তাহলে আমরা বলতে পারি কি, যে উপরোক্ত বৈশিষ্ট্যর আলোচনার মাধ্যমে আমরা এটাই বলতে পারি যে উৎপাদনের অন্যান্য উপকরণ থেকে সংগঠনকে খুব সহজে আলাদা করা যায়। এবার আসো সংগঠনের কার্যাবলী। উৎপাদনের ক্ষেত্রে সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পনা, বাস্তবায়ন, তত্ত্বাবধান, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ প্রভৃতি সকল কাজটি সংগঠন করে থাকে। এজন্য বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সংগঠনের গুরুত্ব আলোচনা হলো। 1 নম্বর হচ্ছে উপকরণ সংগ্রহ সমন্বয়। সংগঠন কার্যাবলী প্রথম পয়েন্ট হচ্ছে উপকরণ সংগ্রহ ও সমন্বয় সাধন। উৎপাদনের উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়ন করার জন্য সংগঠন ভূমি, শ্রম ও মূলধনকে একত্রিত করে সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করে থাকে। পরিকল্পনা প্রণয়ন। কোন পণ্য কোথায়, কিভাবে, কি পরিমাণ উৎপাদন হবে, কাঁচামালের উৎস কী হবে, অর্থসংস্থান কিভাবে হবে, পণ্য কিভাবে বাজারজাতকরণ করা হবে ইত্যাদি নির্ধারণের ক্ষেত্রে সংগঠনের কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 3. উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন কার্যাবলী যথাযথভাবে ব্যবস্থাপনা করা না হলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য সঠিকভাবে অর্জিত হবে না। এজন্য কারখানা বিন্যাস, শ্রম বিভাগ নিয়ন্ত্রণ, মান ব্যবস্থাপনা, মজুদ নিয়ন্ত্রণ প্রভৃতি উৎপাদন সংক্রান্ত কাজ সংগঠনকে করতে হয়। এজন্য বলা হয় উৎপাদন ব্যবস্থাপনার ক্ষেত্রে সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ক্ষমতা ও দায়িত্ব বন্টন। সংগঠন কর্মীদের মধ্যে ক্ষমতা ও দায়িত্ব বন্টন করে থাকে। এতে সংগঠন উচ্চ স্তর থেকে নিচের দিকে দায়িত্ব ক্ষমতা বন্টিত হয়। একে নির্দেশনার চেইন বলা হয়। একে কি বলা হয়? সংগঠনকে কি বলা হয়? চেইন অফ কমান্ড, অর্থাৎ একে নির্দেশনার চেইন বলা হয়। কার্যবিন্যাস। 5 নম্বর পয়েন্ট হচ্ছে কার্যবিন্যাস। সংগঠনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে কার্যবিন্যাস। উদ্দেশ্য অর্জনের জন্য, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য সংগঠনকে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে কাজগুলো বিন্যাস করতে হয়। অর্থাৎ বিভিন্ন কর্মচারীদের মধ্যে তাদের যে বিভিন্ন ধরনের কাজ থাকে সেই কাজগুলো সুষ্ঠুভাবে, সুশৃঙ্খলভাবে তাদের মধ্যে বন্টন করার ব্যবস্থার দায়িত্ব থাকে এই সংগঠন, এবং এই কাজটি সংগঠন অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে থাকে। বাজারজাতকরণ। সঠিকভাবে উৎপাদিত পণ্য বাজারজাতকরণের উপরই প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। এজন্য
পণ্য বাজারজাতকরণের জন্য প্রসার, গুদামজাতকরণ, পরিবহন, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, বিভিন্ন ধরনের প্রসারমূলক কার্যক্রম ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করে থাকে সংগঠন, এবং এগুলো সুশৃঙ্খলভাবে পালন করে থাকে সংগঠন। এজন্য সংগঠনের কার্যাবলী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসো তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। উৎপাদন কার্যক্রম তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা না হলে পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করা যাবে না। আমি যদি প্রতিষ্ঠানের উৎপাদন করলাম, পরিকল্পনা করলাম, কিন্তু সেটাকে যদি সঠিকভাবে তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ না করি তাহলে প্রতিষ্ঠানের সফলতা আসবে না। পরিকল্পনা অনুযায়ী সব কিছু চলছে কিনা সেগুলো তদারকি করা এবং কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে সেই ভুল ত্রুটির সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে সংগঠন। এবার আসো দক্ষতা বৃদ্ধি। কর্মীদেরকে বিভিন্ন ধরনের যে কাজ প্রদান করা হয় প্রতিষ্ঠানের উদ্দেশ্য লক্ষ্য অর্জনের জন্য, সেই কাজের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে সংগঠন। আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তি, শ্রম বিভাগ, সুসম্পর্ক প্রতিষ্ঠা, কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যাতে তাদের কাজের তদারকি আরও বেড়ে যাবে, তাদের কাজের দক্ষতা চলে আসে, এই সকল কাজের ব্যবস্থা করে থাকে সংগঠন। শ্রম বিভাগ সংগঠনের শ্রম বিভাগ প্রবর্তন করে। সংগঠন উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন বিভাগে ভাগ করে কর্মীদের মধ্যে দক্ষতা যোগ্যতা অনুযায়ী কাজ করা হয়। যে কর্মী যে কাজে দক্ষ থাকে সেই ধরনের কাজে দক্ষ করে তাদের মধ্যে সেই কাজগুলো বন্টন করে দেওয়া হয়, আর এই কাজটি করে থাকে সংগঠন। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ বেড়ে যায় এবং উৎপাদনের পরিমাণ বেড়ে গেলে প্রতিষ্ঠানের সব মুনাফারও বেড়ে যাবে এবং মুনাফা বেড়ে গেলে দেশের অর্থনৈতিক উন্নয়নও বৃদ্ধি পাবে। সমন্বিত প্রতিষ্ঠান সকলের সমবেত প্রচেষ্টায় সংগঠন সফল হয়। সবাই যদি যার যার ইচ্ছা অনুযায়ী কাজ করে তাহলে কখনো উদ্দেশ্য অর্জিত হবে না। এই সকলের সমন্বিত প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জিত হয়ে থাকে। আর এই কাজটি করে থাকেন, এই গুরুত্বপূর্ণ কাজটি কে করে থাকেন, সেটা হচ্ছে সংগঠন। সংগঠন সকলের মধ্যে একতা সৃষ্টি করে প্রতিষ্ঠানের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করে থাকে। সম্পর্ক উন্নয়ন সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি করে থাকে। এই সুসম্পর্ক সৃষ্টির ফলে প্রতিষ্ঠানের উদ্দেশ্য উন্নয়নের দিকে ধাবিত হয় এবং এই উন্নয়নের দিকে ধাবিত হওয়ার ফলে প্রতিষ্ঠানের উৎপাদনের মাত্রাও বেড়ে যায়। এই সুসম্পর্ক বাড়ার ফলে প্রতিষ্ঠানের উৎপাদনে বেড়ে যায়, যার ফলে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণও বৃদ্ধি পায়। উদ্দেশ্য নির্ধারণ উদ্দেশ্য ছাড়া কোনো প্রতিষ্ঠানই বা কোনো কাজেরই সফল হতে পারে না। সংগঠনের একটি সাধারণ উদ্দেশ্য থাকে যাকে লক্ষ্য করে সবাই ধাবিত হয়। সুনির্দিষ্ট উদ্দেশ্য না থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। এজন্য সুনির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণের ক্ষেত্রে সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে এই যে আমরা যে সংগঠনের গুরুত্ব বা কার্যাবলীটা জানতে পারলাম, যে উপরিক্ত ওই কার্যাবলীর সম্পাদনের মাধ্যমে উৎপাদনের ক্ষেত্রে সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ প্রতিষ্ঠানে পণ্য উৎপাদন থেকে শুরু করে এর বাস্তবায়ন পর্যন্ত সংগঠনের ভূমিকা গুরুত্ব বা কার্যাবলী যাই বলা হোক যেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বলা যায় উৎপাদনের অন্যান্য উপকরণের মতো সংগঠনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে উৎপাদনের উপকরণ, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এর জন্য প্রত্যেকটা উপাদান প্রয়োজন। একটিকে বাদ দিয়ে আরেকটি কখনোই সম্ভব নয়। চারটি উপাদানের সমন্বয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য সফল হয়ে থাকে। তো শিক্ষার্থী, আশা করি তোমরা আজকে পড়াটা বুঝতে পেরেছো। আমি যতটুকু পড়িয়েছি তোমরা বাসায় দেখবা, বাসায় সময় দিবা, বেশি বেশি করে পড়াশোনা করবে এবং আমি নেক্সট ক্লাসে তোমাদের সংগঠনের শ্রেণী বিভাগটা পড়িয়ে দিই। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ।